সালমান এফ রহমান দেশের ব্যাংক খাত ও শেয়ার বাজারে অভিশপ্ত এক নাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। নিজের নামের চেয়ে দরবেশ নামে সবার কাছে বেশ পরিচিত। গত 16 বছরে দেশে ঋণ খেলাপির জনকের খ্যাতি অর্জন করেছেন তিনি। ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার যত কৌশল আছে তার সবগুলোই প্রয়োগ করতেন সালমান এফ রহমান। খেলাপি ঋণ পুনর্তফসিল করার নতুন নিয়ম তৈরি করতে বাংলাদেশ ব্যাংককে বাধ্য করেছিলেন তিনি। ঋণের টাকা ফেরত না দিয়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংককে বড় ঝুঁকিতে ফেলেছে তার পরিচালিত বেক্সিমকো গ্রুপ। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে ৩৬,৮৬৫ কোটি টাকার উপরে ঋণ নিয়েছেন তিনি। তাই সালমান এফ রহমানকে বাংলাদেশের ঋণ খেলাপির জনক হিসাবে আখ্যা দিয়েছেন অনেকে। শুধু ঋণ খেলাপি নন, সেই সাথে শেয়ার বাজার ও ব্যাংক খাতে কেলেঙ্কারির মূল হোতাদের একজন হিসাবে ২০০৯ সালের পর থেকে আলোচনায় ছিলেন তিনি। ক্ষমতার অপব্যবহার করে ঋণ গ্রহণ ও সময় মতো পরিশোধ না করার পাশাপাশি কারসাজির মাধ্যমে শেয়ার বাজার থেকে তুলে নিয়েছেন ৬,০০০ কোটি টাকা। বেক্সিমকো শেয়ার নিয়ে কারসাজির দায়ে গত মঙ্গলবার ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি ৫২ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। বিগত আওয়ামী লীগ সরকার দেশের শেয়ার বাজার এবং ব্যাংক খাতকে বিপর্যস্ত অবস্থায় রেখে গেছে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই অবস্থার জন্য অন্যতম দায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ জনতা ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে সরকারি এই ব্যাংকটিকে ঝুঁকিতে ফেলেছেন। তার ঋণের পরিমাণ ব্যাংকটির পরিশোধিত মূলধনের চেয়ে ৯ গুণ বেশি। এটা সালমানের ঋণ নামে ব্যাংকের টাকা মেরে দেওয়ার অনেক ঘটনার মাত্র একটি উদাহরণ। জানা যায়, চলতি বছরের জুন শেষে জনতা ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপের নেওয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৫,০০০ কোটি টাকা, যা ব্যাংকটির পরিশোধিত মূলধনের ৯৫০%, যা কেন্দ্রীয় ব্যাংকের একক ঋণ গ্রহীতা সীমার অতিরিক্ত। সালমান এফ রহমান রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের একক ঋণ সীমার নিয়ম প্রয়োগ না করায় ঝুঁকিতে পড়েছে এই প্রতিষ্ঠানটি। জনতা থেকে নেওয়া বেক্সিমকো গ্রুপের ঋণের ৭২%ই খেলাপিতে পরিণত হয়েছে। শুধু জনতা ব্যাংক নয়, সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৬০টি ব্যাংক থেকে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা বের করে নিয়েছেন ঋণ খেলাপির জনক সালমান এফ রহমান। রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী, অগ্রণী জনতা এবং বেসরকারি ন্যাশনাল, এক্সিম ও এবি ব্যাংক থেকে নেওয়া ৫,০০০ কোটি টাকা নিজের ইচ্ছামতো সময়ে পরিশোধের আবদার করেন সাবেক প্রধানমন্ত্রী এই উপদেষ্টা। ওই বছরের ৫ আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে আবেদন করে ঋণ পরিশোধে ১২ বছর সময় চান। ২.৫ বছরের জন্য কিস্তি পরিশোধের বাধ্যবাধকতা স্থগিত এবং সুদের হার কমিয়ে ১০% করার বিধান অনুমোদন করিয়ে নেন সালমান এফ রহমান। ২০১৪ সালে গভর্নরকে দেওয়া আবেদনপত্রে বেক্সিমকো গ্রুপের পক্ষে সালমান এফ রহমান ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ঋণ সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ, পূর্ববর্তী ৩ বছরের ৮০০ কোটি টাকা ব্যাংক ঋণ পরিশোধ, ২০১৩ থেকে ২০১৪ সালে দীর্ঘ অবরোধ ও রাজনৈতিক কর্মসূচির কারণে অর্থনৈতিক বিপর্যয়কে দায়ী করে ৫,২৪৫ কোটি টাকা ঋণ জরুরি ভিত্তিতে পুনর্তফসিলের আবেদন করেছিলেন। তার আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ২০১৫ সালে ২৯ জানুয়ারি নতুন বড় ঋণ পুনর্তফসিল নীতিমালা জারি করে। ওই নীতিমালায় বলা হয়, ঋণ পরিশোধে ব্যর্থ হলে ঋণ গ্রহীতাদের বিরুদ্ধে ব্যাংকগুলো মামলা করতে পারবে। পরে নীতিমালার আওতায় ১২ বছর মেয়াদে ১০% সুদে ২০২৭ সাল পর্যন্ত বেক্সিমকোর ১,০৭০ কোটি টাকা ঋণ পুনর্তফসিল করে সোনালী ব্যাংক, যা বাজার ভিত্তিক সুদের হারের চেয়ে অনেক কম। ওই সময় ঋণের সুদ হার ছিল ১৩ থেকে ১৪%। কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী ঋণ পুনর্তফসিলের জন্য খেলাপি ঋণের ন্যূনতম ১০% ডাউন পেমেন্ট করা বাধ্যতামূলক হলেও তখন বেক্সিমকোকে কোনো ডাউন পেমেন্ট করতে হয়নি। ব্যাংক ঋণের টাকা ফেরত না দেওয়ার আরেকটি উদাহরণ হল বেক্সিমকো গ্রুপের GMG এয়ারলাইন্সের ঋণ। ২০০৯ সালে দেশের প্রথম বেসরকারি বিমান সংস্থা GMG এয়ারলাইন্সের অর্ধেক শেয়ার কিনে নেয় বেক্সিমকো গ্রুপ। এই কোম্পানি ঋণ পরিশোধ না করায় ২০১৬ সালের আগস্টে গ্রুপের ভাইস
চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার ভাই গ্রুপের চেয়ারম্যান সোহেল এফ রহমানের সম্পত্তি নিলামে তোলার উদ্যোগ নেয় সোনালী ব্যাংক। পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে সেই নিলাম আটকে যায়। এ বছর জুলাইয়ে কেন্দ্রীয় ব্যাংক ঋণের বিপরীতে বন্ধকি সম্পত্তি নিলামে তোলার নোটিশ দিলে জিএমজি হাইকোর্টে গিয়ে স্থগিতাদেশ আনে। বছরের পর বছর ধরে গ্রাউন্ডেড থাকা বিমান সংস্থাটিও আদালতের আদেশের কারণে তার অ্যাকাউন্টগুলো নিয়মিত রাখা হয়েছে।